প্রাইভেট কারের ভেতরে বসে আছে ইরাম এবং সাইবান। পেছনের গাড়িতে আছে তিতলি আর অনুরাগ। সুগন্ধা, সারিকা দুজনেই ইজানের সঙ্গে বাড়িতে আছে। তারা যাবে না। একটা আসমানি রঙের জর্জেট শাড়ি পরেছে আজ ইরাম। চুলগুলো প্রথমে খোপা করবে ভাবলেও সাইবানের মন্তব্যের কারণে খোলা রেখেছে। হালকা কিছু গহনা, একটুখানি মেকআপ, এইটুকুই তাকে যথেষ্ট স্নিগ্ধ এবং পরিপাটি দেখাচ্ছে। সাইবান এক মনে গাড়ি চালাচ্ছে, পারতপক্ষে ইরামের দিকে না তাকানোর চেষ্টা করছে। তার বেশভূষাও ফর্মাল নয়, একটা পলো শার্ট, উপরে আবার জ্যাকেট, গলায় অহেতুকভাবে হেডফোন ঝোলানো, চুলগুলো আঁচড়ায়নি, শুধু আঙুল দিয়ে এলোমেলো করে নিয়েছে। ঝোলা জিন্স এবং ভারী কিডস, এই তার ডিজে রূপ। ইরাম কেন যেন বেশ অনেকটা সময় নিয়ে আজ স্বামীকে দেখল। এই ছেলেটার এমন বেপরোয়া ভঙ্গিমা এবং অগোছালো অবয়বে তার আজ খারাপ লাগলো না। আগে মনে হতো ছেলেটা দায়িত্বজ্ঞানহীন, অথচ এখন মনে হয় ওই কাঁধ জোড়ায় যেন এক পৃথিবী সমান দায়িত্ব চেপে চলে সে। অথচ তার বাহ্যিক রূপ দেখলে কেউই বুঝতে পারবে না, যেমনটা ইরাম এতদিন বুঝত না। সাইবানের প্রতি সে এক প্রকার বায়াসড ছিল। যাই করুক না কেন সবটাই বেপরোয়া মনে হতো, এখনো মনে হয়। কিন্তু আজকাল এই বেপরোয়া ব্যাপারগুলো তার কেন যেন ভালো লাগে। এই যেমন শাড়ির সাথে সাইবানের পোশাক আশাক যাচ্ছে না, বিষয়টা ইরামের তেমন একটা খারাপ লাগছে না। গুড লুকিং, গ্লাসের দিকে তাকালেই মনে হচ্ছে যেন প্রথম থেকে সবটাই এভাবেই হওয়ার ছিল, এটাই পারফেক্ট। সাইবান নিজের উপর ইরামের দৃষ্টি লক্ষ্য করতে পারছে। গিয়ারের উপর হাত সামান্য কাঁপছে তার। মেয়েটা এভাবে তাকাচ্ছে কেন? সে কি জানে না তার দৃষ্টিতে সাইবানের আত্মা খাঁচা ছাড়া হয়? ইরাম বুঝলো কি না বুঝলো সে জানে। হঠাৎ করে বলে বসলো, একটা কথা জিজ্ঞেস করি। সাইবান রাস্তার দিকে মনোযোগ রেখে বলল, 10টা কথা জিজ্ঞেস করুন। ইরাম মাথা ঝাঁকালো, অতঃপর হুট করে জিজ্ঞেস করলো, এত কিছু থাকতে তুমি ডিজে হলে কেন? ইরাম জানে না তার প্রশ্নে কি ছিল। সে শুধু সাইবানের তীক্ষ্ণ চোয়াল শক্ত হতে দেখল। স্টিয়ারিংয়ের হাতের আঙুলগুলো এত শক্তভাবে চেপে বসল যে সেগুলো ফ্যাকাশে দেখালো। চোখ জোড়ায় কেন যেন কঠোর হয়ে উঠল। প্রথম 1 মিনিট সাইবান কোনো উত্তর করল না। পরক্ষণে গাড়ি ঘুরিয়ে খানিকটা গতি বাড়িয়ে বলল, ওরা আমাকে বলেছিল আমি আমার রিচ ফ্যামিলির প্যাম্পার্ড কিড। ক্যারিয়ারে কিছু না হলেও চলবে, আমার মম ড্যাড ওই লাইফ সেট করে দেবে। কথাগুলো মিথ্যে নয়। সাইবান চাইলেই সেটা সম্ভব হতো। তার পারিবারিক অবস্থানের কথা বিবেচনা করলে ক্যারিয়ারের প্রতি বিশেষ মনোযোগ না দিলেও চলে। তবুও সামিয়া মুন্সির পরিবারটা অন্য ধাতুতে করা। তারা সর্বদাই শিক্ষাকে প্রাধান্য দেয়। সামিয়া নিজে ডাক্তার, সারিকা ডেন্টিস্ট, এমনকি সুগন্ধাকেও পড়ালেখা করানো হচ্ছে। সাইবান চাইতো মায়ের মতন ডাক্তার হতে, কিন্তু সে মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। প্রাইভেটেও তো পড়তে পারত, কেন পড়েনি? সেটা জিজ্ঞেস না করে ইরাম শুধালো, বাবার ব্যবসা করতে পারতে, অন্যের গড়া সাম্রাজ্য কি আমার হতো? একটু জোরালোভাবে বাঁক কাটল সাইবান। ইরামের কাঁধে সিট বেল্ট বেঁধে বসল। ভ্রু কুচকে ফেলল সে সামান্য। প্রতিবাদ স্বরূপ কিছু বলতে যাচ্ছিল, কিন্তু পারল না। সাইবানের গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, আমার নিজের পরিচয়ের দরকার ছিল, পরিবারের না। যারা বলতো আমার কিচ্ছু না করলেও চলবে, তাদের 1 মাসের বেতন আমার 1 ঘন্টার উপার্জন। আমাকে কেউ সাইবান উদ্দিন নামে চেনে না, চেনে আলাদিন হিসাবে, এইটুকুই। টাকাটাই কি সব সফলতার মাপকাঠি? ইরাম বলতে সাইবান হালকা মাথায় একটু কাত করে তাকালো, তীর্যক হাসল। অথচ সেই হাসিতে বিনোদন নয়, বরং বিষাদ মাখা ছিল। আপনারও কি আফসোস হয় যে আমি ভদ্রঘরের ছেলের মতন ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে পারিনি? আমি সেটা কখন বললাম? প্রতিবাদ করলো ইরাম, কিন্তু সাইবান আর তাকালো না তার দিকে। মুখ ফিরিয়ে খানিকটা রুক্ষ গলায় বলল, গাড়ি চালানোর সময় এত কথা বলবেন না, আমার ডিস্টার্ব হয়। এইটুকুই। নীরব হয়ে গেল উভয়ে। ইরাম নিজের কোলের দিকে চেয়ে ভাবল সে সঠিক পথে এগোচ্ছে, কিন্তু একসঙ্গে চাপ দেওয়া যাবে না, একটু একটু করে উদ্ঘাটন করতে হবে সবটা। পার্টিতে পৌঁছাতেই খুব বেশি সময় লাগলো না তার। একটা কনভেনশন হলে আয়োজন। ব্যাচেলর পার্টি বাংলাদেশের কালচার নয়, তবু ইদানিং অনেকেই বিদেশি ঐতিহ্যর মাতকে ভালোবাসে। এখানকার বিয়েরও হরেক অনুষ্ঠান,
পাকা দেখা, আংটি বদল, বাগদান, ডালা বদল, মেহেদি অনুষ্ঠান, সঙ্গীত অনুষ্ঠান, গায়ে হলুদ, বিয়ে, রিসিপশন, আরও কত কি। ভাবলেও হাঁপানি উঠে যায় ইরামের। ব্যাচেলর পার্টি সাধারণ বর এবং কনের আলাদা আলাদাভাবে রাখে, বিয়ের আগে বন্ধুবান্ধবদের নিয়ে উদযাপনের জন্য। কিন্তু সেক্ষেত্রে সেটাও ব্যতিক্রম। বর কনে দুজনেই একসাথে পার্টি রেখেছে। তাদের বন্ধুবান্ধবরা সবার আমন্ত্রিত। ভিড় ভাট্টাও অনেক বেশি। সাইবান গাড়ি থেকে নামতেই কয়েকজন ছুটে এলো, কানে কানে কি যেন বলল। সে মাথা দুলিয়ে ইরামের কাছে ফিরল। আমার এবার স্টেজে যেতে হবে, অনুরাগের সাথে সাথে থাকবেন কেমন? এগিয়ে সে ছোট্ট করে অর্ধাঙ্গিনীর কপালে আলতো করে একটা চুমু খেয়ে সাইবান ফিসফিস করল, আসলাম লক্ষ্মীটি। হতবাক হয়ে রইল রমণী। বুকের ভেতর দামামা বাজল নতুন করে। সাইবান দাঁড়ালো না, উল্টো করে দ্রুত পায়ে ভেতরে ঢুকে গেল। চাকচিক্যময় সাজসজ্জ আর লাইটিং বাতির ভেতরে ইরাম ভ্যাবলার মতো দাঁড়িয়ে রইল যতক্ষণ না অনুরাগ এবং তিতলি এসে যোগ দেয়। অতঃপর তারা সবাই একসঙ্গে ভেতরে ঢুকল। বাইরে থেকে যতটা চাকচিক্য, ভেতরে তার থেকেও বেশি অভিজাত হলটা। সুবিশাল। এক কোনায় খাবার এবং ড্রিঙ্কসের বুফে। একটা বড় সড়ো চকলেট ফাউন্টেনও দেখা যাচ্ছে। ডিম লাইট, সবুজা ভাব, লাল এবং কিঞ্চিত নীলের মিশ্রণ। সবাই এদিক সেদিক দাঁড়িয়ে গল্প করছে। প্রচুর মানুষ। পেছনের দিকে স্টেজ, সেখানে এলইডি স্ক্রিনে জলজলে নিয়ন বাতিতে লেখা ডিজে আলাদিন। দুপাশে দুটো সুবিশাল পোস্টার, যাতে আলাদিনের ছবি এবং লগো। সাউন্ড প্যানেল প্রস্তুত। গমগমে একটা মিউজিক শুরু হয়েছে এর মধ্যেই। তার তালে তালে দুলতে শুরু করেছে অনেকেই। সাইবানকে অবশ্য এখনও স্টেজে দেখা যাচ্ছে না। অনুরাগের পাশাপাশি হেঁটে কিছুটা যেতেই ইরাম খেয়াল করলো তার আশেপাশে ছেলেমেয়েগুলো কেমন করে যেন তার দিকে তাকাচ্ছে। এটা কি পোশাকের জন্য? এখানকার বেশিরভাগ ছেলেমেয়ের পরনে ওয়েস্টার্ন, নয়তো ফর্মাল। শাড়িও যে একেবারে কেউ পরেনি তা নয়, তবে তাদের শাড়িগুলো চিকচিকে, পাতলা টিস্যুর মতন কাপড়ের। ইরামকে এভাবে দেখার অর্থ কি? আবার কি যেন মন্তব্যও করল। যেহেতু বরকনের বন্ধু, সেখানে কারোরই বয়সও খুব বেশি নয়। এই পার্টি গুরুজন কিংবা আত্মীয়দের জন্য হয় না। তাই ইরামের সমান কেউ আছে কিনা সন্দেহ রয়েছে। অন্তত সে দেখতে পাচ্ছে না। একদল ছেলে মেয়ে হুট করেই এগিয়ে এলো, যাদের নেতৃত্বে কালো জড়ি বসানো টাইট ড্রেস পরা একটি মেয়ে। ভীষণ সুন্দরী, চকবগে তরুণী। এগিয়ে এলো তিতলি। নিজের বডিকন গাউনটা সামলে তরুণীকে ইঙ্গিত করল। ফাইনালি, কতদিন পর দেখলাম তোকে রিসা। মি টু। কি খবর তোর তিতলি? আরে অনুরাগও হালকা জড়িয়ে ধরল মেয়েটিকে। এই রিসাই যে সাইবানের ক্লাসমেট, যার ভাইয়ের বিয়ে বুঝতে বাকি রইল না ইরামের। কিছুক্ষণ বাদে রিসা হঠাৎ তার দিকে ঘুরল, বিরাট হাসি নিয়ে এগিয়ে এলো। আপনি নিশ্চয় আমাদের সাইবানের বউ? জি, আমার নাম ইরাম কিবরিয়া। অনুরাগের সাথে একজন মহিলাকে ঢুকতে দেখেই বুঝে গিয়েছি। ইরামের সাথে হ্যান্ডশেক করল রিসা। মেয়েটা সরাসরি অপমান করেনি, কিন্তু মহিলা সম্বোধনটা অপমানজনক অর্থেই ব্যবহার করেছে বুঝতে রমণীর বেগ পোহাতে হলো না। আর চোখে তিতলির দিকে দৃষ্টি ফেলল সে। চোখ উল্টে মুখে বিনোদন মেখে তাকিয়ে আছে সে। মেয়েটার সঙ্গে কোনো আতাত আছে রিসার, এইটুকু ইরাম বুঝল। ক্লাসমেট, বান্ধবী। তবে সব কিছু হটিয়ে মৃদু হাসল সে। জি, বয়সটা তো কম হলো না। আমি বরং অবাকই হলাম, আন্টি না বলে মহিলা বললে। রিসার মুখটা খানিক পাংশু হয়ে গেল। তবে উপস্থিত নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই অনুরাগে সে হস্তক্ষেপ করল। এক্সকিউজ মি, সবাইকে এভাবেই কথা বলে কাটিয়ে দিবি? তোর ভাই ভাবি কোথায়? চল শুভেচ্ছা জানিয়ে আসি। মনে মনে খানিক স্বস্তি পেল ইরাম। অনুরাগের সাথে চলে গেল চুপচাপ। যার বিয়ে হচ্ছে সে ইরামের থেকে বয়সে ছোট। রিসার ভাই আবার তার সমান, একই এইচএসসি ব্যাচ। কথায় কথায় জানা গেল। কিন্তু সামাজিকতাটা ইরাম খুব বেশিক্ষণ ধরে রাখতে পারল না। সে যেদিকে যাচ্ছে, কিছু মানুষের দৃষ্টি তাকে অনুসরণ করে যাচ্ছে। কানাঘুষা হচ্ছে, কেউ কেউ আবার হাসাহাসিও করছে। অবাক করা বিষয় হলেও সত্যি এর মাঝে মেয়েরাই সংখ্যায় বেশি। ছেলেগুলোর সামনে পড়লে ইরামকে সালাম দিয়ে চলে যাচ্ছে, না হয় চুপি চুপি হাসছে।
কিন্তু মেয়েগুলো থেকে থেকে তাকে বিনা কারণে দেখছে আর নিজেদের মধ্যে ফিসফিস করছে। তাদের প্রত্যেকের গল্পের টপিক যে সেই, তাতে কোনো সন্দেহ নেই। কাক পাকনা লাগালে কি বোর হয়ে যায়? আই লাভ এইজ গ্যাপ, কিন্তু সেটারও একটা লিমিট আছে তো ভাই। এমন পার্টিতে একটা আন্টি কী করছে ভাই? মনে হচ্ছে এখনই সিসি ক্যামেরার মতন গল্প বলা শুরু করবে। কাল পাশের বাড়ির ছেলের সাথে তোমাকে পার্টিতে দেখেছি না? বুড়ি বয়সে নংটামি। আগের জন মনে হয় ভালো সুখ দিতে পারেনি, তাই কচি ছেলের প্রয়োজন হয়েছে। সে কি নিদারুণ হাসাহাসি এক একজনের। অনুরাগ বিষয়টা খেয়াল করেছে। সে হনহন করে এগোতেই যাবে, কিন্তু ইরাম হাত চেপে ধরল, ইশারায় মানা করল। দাঁত কিরমির করে অনিচ্ছা সত্ত্বেও পিছিয়ে গেল অনুরাগ, তাই কিন্তু ক্রুব্ধ দৃষ্টি ফেলতে ছাড়ল না। তার চোখ দেখলে অনেকে চুপ হয়ে যাচ্ছে। ইরাম কাউকে কিছু বলল না। কারোর কাছে প্রমাণ দেওয়ার কিছু নেই। পার্টিতে প্রথমবার সে আসতে চায়নি। নেহাত ওই পরিবার নিয়ে এসেছে বলে সাইবানের সঙ্গে তাকেও দাওয়াত দেওয়া হয়েছে। সকলকে ছাড়িয়ে সে চুপি চুপি হেঁটে গেল খাবারের টেবিলের দিকে। উদ্দেশ্য একটা জুস নেবে। ঠিক তখনই পরিচিত অবয়বটা চোখে পড়ল। একজন লম্বাটে ফিনফিনে শরীরের পুরুষ। পিঠ দেখা যাচ্ছে। খয়েরি সিল্কের শার্ট এবং কালো ফর্মাল প্যান্ট। শ্যামলা মুখ, চোখে চশমা, এক হাতে একটি অরেঞ্জ জুসের গ্লাস। কাইসান রুশুদি। ইরাম বেশ অবাক হলো। কাইসান এখানে কি করছে? তবে কি এই কারণে ক্লাস ছুটি? আস্থাশীল একজনকে দেখে তার কিছুটা ভালো লাগলো। এগিয়ে গেল পায়ে পায়ে। কাইসান? কাইসান অন্য আরেকজনের সাথে কথা বলছিল। মাথা কাত করে ইরামকে দেখেই সে অবাক হয়ে গেল। দ্রুত নিজেকে এক্সকিউজ মি বলে লম্বা পা ফেলে হাসি মুখে এগিয়ে এলো। তুমি এখানে? একই প্রশ্ন আমারও। তুমি? তোমার তো পার্টি পছন্দ না জানতাম। একগাল হাসল কাইসান। বরের বন্ধু আমি, জোরাজুরি করলো, তাই মানা করতে পারলাম না। ইরামের চোখজোড়া প্রসারিত হলো। এবার বুঝতে পেরেছে বরের সঙ্গে তার এইচএসসি ব্যাচের মিল। তার মানে সে কাইসানের বন্ধু হতেই পারে। যাই হোক, পার্টি ভালো না লাগলেও এখানে তোমাকে দেখতে ভালো লাগছে। কাইসান নিজের হাতের জুস গ্লাসটা এগিয়ে দিল। নাও, তোমার মুখটা কেমন শুকনো দেখাচ্ছে। আমি এখনো একটুও পান করিনি, এটা ফ্রেশ। ইরাম মৃদু হেসে গ্রহণ করল। থ্যাঙ্কস। টেবিলের কাছেই দুজন দাঁড়ালো। নিজেদের মতো গল্প করতে লাগলো। আশেপাশের দৃষ্টি এবার রীতিমতো ভুলে গেল ইরাম। সময়টা এখন আর খারাপ লাগছে না। তবে কিছুক্ষণ বাদেই এক কোনায় তিতলের উপস্থিতি লক্ষ্য করল সে। মেয়েটা একা নয়, দলে আরও কিছু মেয়ে আছে। নিজেদের মধ্যে চাপড়াচাপড়ি করে হাসাহাসি, অট্ট হাসাহাসি করছে তারা। একটা বাচ্চা সহ ইয়াং ছেলের গলায় ঝুলে যাওয়ার কোনো মানে হয়? বেশরম নাকি? পিওর বয় সাইবান। কথাগুলো তখনও গুঞ্জরিত হতে যাচ্ছে পার্টির মাঝে, অত্যন্ত জোরেই। তিতলি ইশারায় নিজের দলকে চুপ করানোর চেষ্টা চালাচ্ছে, কিন্তু সেটা যে নিতান্তই নাটক সেটা তার ঠোঁটের হাসি দেখলেই বোঝা যায়। ইরাম অবশ্য কর্ণপাত করছে না। সে নিজের জায়গায় স্থির, দৃষ্টি কাইসানের উপর। চশমাখানে একটা টেনে চোখের উপর তুলে কাইসান আর চোখে দৃষ্টি ফেলল দলটার উপর। ওদের কথা একদম মনোযোগ দিও না। মানুষের সমালোচনা করা ছাড়া ওদের আর কোনো কাজ নেই। তোমাকে যথেষ্ট সুন্দর দেখাচ্ছে, শুধু শুধু আক্রোশ মেটাচ্ছে। ইটস ওকে কাইসান, জাস্ট লুক অ্যাট মি। কাইসানের হাত টেবিলের কোনায় অত্যন্ত শক্তভাবে বসেছে বিধায় ইরাম হাত বাড়িয়ে সেটা ছাড়িয়ে নিল। সঙ্গে সঙ্গে খানিকটা চমকে উঠে গভীর দৃষ্টিতে তার দিকে তাকালো পুরুষটি। ইরাম সেই দৃষ্টির মাঝে লুকায়িত অনুভূতিটুকু ধরতে পারার আগেই মাইক্রোফোনে ভেসে এলো কণ্ঠস্বর। হ্যালো হ্যালো, ইউর ডিজে ইজ হিয়ার। গমগম করে উঠল গোটা হল। চারদিকে নীরবতা নেমে এলো। আবছায়া আলো আধারি ভেদ করে স্টেজে দেখা মিলল সাইবানের। উপরে ফোকাস লাইট ঝুলছে। চেহারা ভাবলেসিন, উজ্জ্বল। তার চোখজোড়া সমস্ত হল করে 1 সেকেন্ডের জন্য থামল ইরামের উপর। পরক্ষণে দৃষ্টি সরিয়ে স্টেজের উপর থেকে অত্যন্ত নমনীয় এবং শান্ত গলায় সে বলে গেল, আজকে আপনাদের সঙ্গে আমি এমন একজনের সাথে পরিচয় করিয়ে দিতে চাই যিনি একাধারে অনেকগুলো আইডেন্টিটি বহন করেন। তিনি একজন ফ্রিল্যান্সার, একজন ক্লাসিক্যাল ডান্সার, একজন মা, একজন বোন এবং একজন দায়িত্বশীল স্ত্রী, যিনি সব কাজ করেন।
শুধু নিজের বাচ্চাকেই সামলান না, বরং আমার মতো একটা বড় বাচ্চাকেও সামলান। নিজের একটি হাত তুলে সরাসরি দূরে দাঁড়ানো ইরামের দিকে নির্দেশ করল সে। অ্যান্ড দিস লাভলি লেডি ইজ মাই ওয়াইফ, মাই প্রেশিয়াস। আই এম প্রাউড অফ। লাইটারগুলো সরাসরি ইরামের উপর ফোকাস করল। বেচারে কিছুই করতে পারল না, স্তব্ধ হয়ে তাকিয়ে থাকতে পারল শুধু। শেষ কবে তার সাদাসিদে নামটার আগে এতগুলো সম্বোধন বসেছে। সাইবান কন্ট্রোল প্যানেলের কাছে গিয়ে দাঁড়িয়ে দুহাতে একটা তালি বাজিয়ে বলল, কেমন হয় যদি আজকের পার্টিটা একটু ভিন্নভাবে শুরু করা যায়? আর ইউ গাইজ রেডি? সাউন্ড সিস্টেম অন করে কন্ট্রোল প্যানেল ঝাঁকালো সাইবান। একটি ক্লাসিক মিউজিকের সুর ভেসে এলো, তবলা এবং রণসঙ্গীতের মেলবন্ধন। প্লিজ ওয়েলকাম অন স্টেজ মিসেস আলাদিন। ইয়াস! পুরো হল এক লম্হায় উল্লাসে ফেটে পড়ল। কোথা থেকে কি হলো ইরাম বুঝতে পারল না। তাকে কে যে ঠেলে ঠুলে স্টেজের কাছে নিয়ে গেল দেখার আগে কানে শুনতে পেল ভিড়ের গর্জন। নাচো ভাবি, নাচো! এর মাঝে কিছু কিছু মানুষ এই সামান্য কয়েক মুহূর্ত আগে ইরামকে হেলাফেলা করছিল। মানুষ প্রজাতি বড়ই অদ্ভুত। মাথা ঝাঁকিয়ে ইরাম অবশেষে স্টেজে পা রাখল। সাইবানের দিকে তাকালো, যে ঠোঁটে বিরাট হাসি ঝুলিয়ে চেয়ে আছে। ইশারায় সে ইরামকে স্টেজের মাঝখানে দেখিয়ে দিল। বুকের ভেতর ধুকপুক করল রমণের। নাচ শেখা এক জিনিস, শখের বসে নিজে নিজে করা এক জিনিস, আর এতগুলো অচেনা মানুষের সামনে পারফর্ম করা আরেক জিনিস। উপরন্তু বেশিরভাগ আজকালকার মেয়ে, এরা কি তার কত্থক পছন্দ করবে? এত কিছু ভাবার সময় হলো না। সঙ্গীতের সুর চড়াও হতেই ইরামের শরীর আপনা থেকেই সাড়া দিল। শাড়ির আঁচলটা টেনে ঢিলেভাবে কোমরে কুঁচল সে। অতঃপর ছেড়ে দিল নিজেকে, উন্মুক্ত করে দিল যেন সকল দ্বিধার দুনিয়ায়। সমালোচনা, ভ্রুকুটি, অবজ্ঞা, তাচ্ছিল্য, অপমান কোনো কিছুই আর স্মরণে রইল না। যতটুকু মুদ্রা মনে আছে ততটুকুই কাজে লাগালো। ঘূর্ণয়নের সঙ্গে সঙ্গে চুলগুলো হাওয়ায় দুলতে লাগলো। তরঙ্গের ন্যায় খেলে চলল সমস্ত স্টেজে। এ যেন এক মুক্ত বিহঙ্গ। স্বাধীনতার আনন্দের উল্লাস চলছে। কে কি বলছে না করছে সে চিন্তাও আর রইল না ইরামের। হারিয়ে ফেলেছে সে নিজেকে। পরিবর্তনটা বুঝল সে কিছুক্ষণ বাদেই। তবলার নৃত্যসঙ্গীত থেমে গিয়ে ধীরে ধীরে ভিন্ন একটি সুর প্রবেশ করল। গানটা ইরামের অচেনা লাগল। নিজের কোমরে একজোড়া শক্তিশালী হাত উপস্থিতি টের পেল রমণী। আলতো ছোঁয়া, কিন্তু তাতে মিশানো আবেগ। ঝট করে চোখ খুলে গেল তার। পিছনে দেখল সাইবানকে। এরপরে ভেসে এলো গানের কথা। ইরামকে ঘুরিয়ে দিল সাইবান। তর্জনী আঙুল ধরে গোল গোল ঘুরিয়ে নিজের বুকে টেনে নিল। মৃদু আলোর নিচে হালকা তালে তালে দুলতে লাগলো সে। অর্ধাঙ্গিনীকে হাতের বাদ্যযন্ত্রের মতো নিয়ন্ত্রণ করেছে সে। শুধু গানটাই বাজছে না, ঠোঁটের পাশে লাগানো মাউথ পিসে সাইবান নিচেও গলা মিলাচ্ছে। সরাসরি ইরামের চোখের দিকে তাকালো সে। কপালে ঠেকালো কপাল। ঠিক ওই মুহূর্তে ইরামের জন্য হলের ভেতর থাকা অন্য সকল মানুষ গায়েব হয়ে গেল। সে শুধু দেখতে পেল নিচের স্বামীকে। তার হাতের সুনিয়ন্ত্রণ তার শরীর ভাসিয়েছে স্রোতের জোয়ারে। মন উড়েছে অজানায়। কত্থক নৃত্য হোক কিংবা এই ডুয়েট, ইরাম শুধু তার আলাদিনকে অনুভব করতে পারল। এই আলো আঁধারের মায়ার শুধু আছে সে এবং তার আলাদিন। মুচকি হাসল তার আলাদিন। গানের লাইনগুলো গুনগুন করতে করতে খোলা চুলগুলোয় আঙুল বুলিয়ে কানের পিছে গুজে কপালের পাশে ঠুট শুয়ে গানের সাথে সাথে গলা মিলিয়ে গাইল, ইয়েস আই থিঙ্ক দে কলস দিস লাভ। আই এম সরি এভরিওয়ান, গানটা অনেক বেশি সুন্দর ছিল। গাইতে পারলে অনেক বেশি ভালো লাগতো, বাট অল্প সময় ছিল তো তাই আমি লিরিক্সটা তুলতে পারিনি। আই এম সো সরি। ইজেনকে খাইয়েছে সারিকা। এখন সুগন্ধা খেলছে বাচ্চাটার সাথে। সব কিছু ঠিকঠাক আছে নিশ্চিত হয়ে সারিকা নিচে নেমে এলো। সকাল থেকে মাথাটা ব্যথা করছে। এক মগ কড়া চা দরকার তার। এই ভেবে বাড়ির রান্নাঘরের দিকে এগোতে যাবে এমন সময় অদ্ভুত দৃশ্যটা নজরে এলো তার। বসার ঘরে কাঠের টেবিলের উপর বিশাল বড় একটা ফ্রেশিয়া ফুলের বুকে। হালকা হলুদাভ রঙের থোকা থোকা ফুল।
তাজা সুগন্ধে ভরপুর চারপাশ। সারিকা হতভম্ব হয়ে গেল। এটা তার সব থেকে পছন্দের ফুল, কিন্তু বাংলাদেশে পাওয়া ভীষণ দুর্লভ বিধায় তেমন একটা দেখা যায় না। এই ফুলের এত বড় বুকে কোথা থেকে এলো? এগিয়ে গেল সারিকা, মুখ ডুবিয়ে ঘ্রাণটুকু গ্রহণ করতে লাগল। চোখজোড়া আবেশে বুঝে এলো তার। ঠিক তখনই পেছন থেকে কণ্ঠস্বরটি ভেসে এলো, হ্যাপি বার্থডে ওয়াইফ। সারিকা ঝটকা দিয়ে পিছন ফিরে তাকালো। তার চোখজোড়ায় স্থির হয়ে দেখল পিছনে দুহাত ভরে ঠোঁটে অত্যন্ত সূক্ষ্ম হাসি নিয়ে দাঁড়িয়ে আছে তার স্বামী মিসির ইকবাল। মিসির, তুমি হঠাৎ এখানে কেন এলে? সারিকা ভীষণ অবাক হয়েছে। স্বামীর সাথে তার শেষ কথা হয়েছিল আজ সকালেই, কিন্তু বরিশালে আসার ব্যাপারে কিছুই জানায়নি। তার জন্মদিন, নিজেই সেটা বেমালুম ভুলে বসেছে সারিকা। মিসির কয়েক পা এগিয়ে এলো। তার চেহারায় নমনীয়, ছোটে মৃদু হাসি। কেন, ভুল কিছু করে ফেলেছি? একটি ঢুক গিলল সারিকা, মাথা দুলালো। টেবিল থেকে ফুলের বুকেটা তুলে নিয়ে আরেক দফায় ঘ্রাণ নিয়ে জোরপূর্বক একটু হাসল। না, আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু তুমি অনেক ব্যস্ত, আমি জানি। এত কিছু না করলেও চলতো। মিসির এগিয়ে এসে সারিকার পাশে দাঁড়ালো। ব্যস্ততা তো নিত্যর সঙ্গী, তাতে পরিবারের জন্য সময় বের করতে না পারাটা ব্যর্থতা। থ্যাঙ্কস। তুমি নিশ্চয়ই ক্লান্ত, আসো কাপড় পাল্টে বিশ্রাম নেবে কিছুক্ষণ, আমি খাবার দিচ্ছি। সারিকা ফুলের বুকাটা নিয়ে এই রুমের দিকে হাঁটা দিল। ভেবে নিল মিষ্টির তাকে বরাবরের মতোই নিঃশব্দে অনুসরণ করবে, কিন্তু মিষ্টির গেল না। স্বাভাবিক নয়নেই তাকিয়ে দেখল মেয়েটা কতটা ভাবলেছেন। পছন্দের মানুষের উপহারে মেয়েরা খুশি হয়, অনেক উত্তেজিতও হয়। অন্তত সারিকা সেই ধরনের মেয়ে সে জানে। অথচ মিসির এমন হঠাৎ করে সারপ্রাইজ দিতেই উদয় হওয়ার ব্যাপারটা সারিকাকে খুব একটা প্রভাবিত করতে পেরেছে বলে মনে হয় না। নিজের জায়গায় দাঁড়িয়ে মলিন হাসল সে। ঠিক এমন সময় উপর থেকে ক্ষীণ কান্নার আওয়াজ ভেসে এলো। ভীষণ জমে গিয়ে মাথা তুলে তাকালো। কিছুক্ষণ বাদেই সিঁড়ির মাথায় উদয় হলো সুগন্ধা, চেহারায় মৃদু আতঙ্ক। বাবু তো কান্তাছে। সুগন্ধার বলতে দেরি, কিন্তু সারিকার ছুটে যেতে দেরি হলো না। মিশিরও দাঁড়িয়ে থাকলো না, পিছু পিছু গেল। উপরের রুমে বিছানায় শুয়ে গড়াগড়ি দিয়ে কাঁদছে ইজান। এক হাত দিয়ে নিচের মাথার চুল নিজেই টেনে ধরেছে। সে ব্যথায় নিজেই কেঁদে অস্থির। একটা দীর্ঘশ্বাস ফেলল সারিকা। ফুলের বুকেটা একপাশে শোকেসের উপরে রেখে দিয়ে দ্রুত এগিয়ে গেল। ইজানকে কোলে নিয়ে যত্ন করে আঙুলগুলো ছাড়িয়ে নিতে নিতে হালকা তালে বকে গেল। এই ব্রেন নিয়ে এসেছে আমাদের বংশের চেরাগ হতে। একেই বলে খাল কেটে কুমির আনা, আসলে কুমিরের লেজ ধরে জোর করে টেনে আনা। ইজানের নিজের তৈরি করা বিপদ থেকে নিজেকেই ছাড়া পেয়ে শান্ত হয়ে গেল। নীরবে ফুপাতে ফুপাতে ফুপির কাঁধে মুখ গুজল। সারিকা তার পিঠে হাত বুলিয়ে দিতে দিতে হাঁটতে লাগলো আর বলে গেল, না না, এই যে ফুপিমণি এখানে। ইজান ইজ এ স্ট্রং বয়। কে সাহসী? ইজান শোনা সাহসী। কে ভালো বেবি? আম্মুর কুচুপু শোনা ভালো বেবি। মিশির অদূর থেকে স্ত্রীর কাণ্ড দেখে গেল। তার কপালে ভাঁজ মিলিয়ে গেল। চোখের দৃষ্টিতে আরাম ভর করল। কেন যেন কিছুটা বেশি মনোযোগ দিয়ে এই দৃশ্যটি দেখে গেল। সারিকা এবং তার বুকে লেপ্টে থাকা ছোট্ট ইজানকে তাকে ভিন্ন একটি কাল্পনিক দৃশ্যের কথা মনে করিয়ে দিল। যদি তাদের দুজনের মাঝে সবটা অন্যরকম হতো, তবে কি তাদেরও এমন একটা সন্তান থাকতো? সারিকাকে নিজের সন্তানের মা রূপে দেখা কি এতটাই অসম্ভব? প্রত্যেকটা পুরুষই বোধ হয় জীবনে এমন একটি পর্যায়ের ভেতর দিয়ে যায় যখন তার সন্তান নিজের অগাধ মায়া এবং সুপ্ত বাসনা সৃষ্টি হয়, যেমনটা এখন মিসিরের হচ্ছে। আর চোখে মিসির তাকালো সুগন্ধার দিকে। ইজেনের কান্না থেমে যাওয়ার স্বস্তি পেয়েছে মেয়েটি। মিসির গলা খাঁকড়ি দিয়ে বলল, আমার জন্য এক কাপ চা বানিয়ে দিবি সুগন্ধি? সুগন্ধা ঘুরে তাকালো। যবে থেকে বিয়ে হয়েছে তবে থেকে মিসির তার সাথে এমন বন্ধুত্বপূর্ণ আচরণ করে। সুগন্ধি বলে ডাকে। তাতে কেমন যেন ভাই সুলভ আদর মেশানো। এই লোকটাকে খুব পছন্দ তার। মুখটা দেখলেই কেমন যেন সম্মান আসে। সুগন্ধা মুচকি এসে বলল, এক্ষুনি যাইতাছি ভাইয়া। দ্রুত রুম থেকে বেরিয়ে গেল সে। মিশির সংক্ষিপ্ত একটি নিঃশ্বাস ফেলে ঘুরে দাঁড়ালো। ধীরে ধীরে এগিয়ে গেল স্ত্রীর কাছে। সারিকা তখন জানালার কাছে গিয়ে দাঁড়িয়েছে।
তার কাঁধে মাথা রেখে নির্ঘুম ইজান ড্যাব ড্যাব করে শূন্যের উদ্দেশ্যে চেয়ে আছে। মিসির সন্নিকটে দাঁড়ালো, একটি হাত তুলে আলতোভাবে ছুঁয়ে দিল ইজানের গাল। ছোট্ট শিশুটি তার হাতের লম্বা তর্জনী আঙুলটা আঁকড়ে ধরল তৎক্ষণাৎ, যেন অতি আকর্ষণীয় খেলনা সেটি। একগাল হাসল মিসির, ঝুঁকে ইজানের কপালে আলতো চুমু খেল, নিজের আঙুলটা উপসর্গ করল তার খেলায়। সারিকা গোটা ঘটনা নিঃশব্দে চেয়ে দেখল। মিসিরকে আজ কেন যেন একটু অন্যরকম দেখাচ্ছে বলে মনে হলো তার। তোমাকে আজকে ভাবুক দেখাচ্ছে, মন্তব্য না করে পারল না সে। মিসির ইজানের দিকে চেয়ে জবাব দিল, ভাবলে ভাবুক দেখাতেই পারে। কি ভাবছ? তোমাকে মায়ের মতন রূপে কেমন লাগতে পারে সেটা। সারিকা স্তব্ধ হয়ে গেল, নিরেট আঁখি মেলে চেয়ে থাকলো স্বামীর মুখের দিকে। মিসির চোখ তুলে তার চোখে নিজের দৃষ্টি মিলিয়ে দ্বিতীয় দফায় বলল, আমার কেন যেন মনে হয় আমি যতটা নড়বড়ে বাবা হব, তুমি ঠিক ততটাই ভালো মা হবে সারিকা। ওই মুহূর্তে সারিকার মুখ থেকে আর একটা শব্দ উচ্চারিত হলো না, পারল না সে। বুকের ভেতর ক্রমশই একটা ভারী চাপ জেগে বসল তার। হ্যালো এভরিওয়ান। আমার কেন যেন মনে হচ্ছে সারিকা মিশিরের সাথে অন্যায় করছে। কেননা মানছি একজনকে মনে রেখে অন্যজনকে ভালোবাসা যায় না, সেটা অবশ্যই সবার ক্ষেত্রেই প্রযোজ্য। কিন্তু কেন যেন মিসিরকেও খারাপ মনে হচ্ছে না, মিশিরকে অনেক বেশি ভালো মনে হচ্ছে। তো সেক্ষেত্রে সারিকা তার সাথে যদি সুন্দর একটা বন্ডিং ক্রিয়েট করে, মনে হচ্ছে তাদের দাম্পত্য জীবন সুখী নয়। সারিকা এখনও মিশিরকে মেনে নিতে পারেনি, আর মিশির সবটা জেনে হোক না জেনে হোক সেটা মুখ বুজে সহ্য করে নিচ্ছে। এটা কেমন যেন খটকা লাগছে। যাই হোক, সময় লাগবে হয়তো, বিয়ে শাদীর ব্যাপার, নিজের দাম্পত্যদের একটা ব্যাপার আছে। বাট সাইবান আর ইরামের কেমিস্ট্রিটা আজকে জমে ক্ষীর, তাই না? অনেক ভালো লেগেছে আজকের পর্বটা। যাই হোক, শুনছিলেন জাবিন ফুরকানের লেখা আমার আলাদিন। গল্প পাঠে ছিলাম আমি তাসরোজ মিম। আজকে শুনলেন গল্পটির 34তম পর্ব। আজকের পর্বটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ভালো লেগে থাকলে গল্পে একটা লাইক করে দিবেন এবং চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করবেন। পরবর্তী পর্ব খুব শীঘ্রই নিয়ে হাজির হব। ততক্ষণে চোখ রাখুন স্টোরি বাই তাসরোজ চ্যানেলে। আল্লাহ হাফেজ।